পড়ছিলাম মেজর শিকদার, কলমে ঈশিতা ঈশা, পর্ব সংখ্যা 14। তৃণা এখনও বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। আপনি এখানে কিভাবে? হ্যাঁ, তবে আগে এই ব্যাগগুলো একটু ধরো, তারপর প্রশ্নের উত্তর দিচ্ছি। তৃণা তড়িঘড়ি করে এক হাতে কয়েকটা ব্যাগ নিতে যায়, কিন্তু নিজের ডান হাতটা এটো দেখে থেমে যায়। 1 মিনিট, আমার হাত। রৌনক হেসে মাথা নাড়ল। থাক, তুমি শুধু সরে দাঁড়াও। তৃণা এক পাশে সরে যেতেই রৌনক ব্যাগগুলো সামলে ভেতরে ঢুকে পড়ে। ড্রয়িং রুমে পা রাখতেই তৈয়বুদ্দিন উঠে দাঁড়ালেন। এসো বাবা, এসো। রৌনক এগিয়ে গিয়ে সালাম করল। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। শবনম বেগমও রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। আরে বাবা, এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল? রৌনক ভদ্রভাবে হাসল, কোনো জবাব দিল না। শবনম বেগম মৃদু হেসে বললেন, তুমি এসে বসো। এই তমাল, ব্যাগগুলো নে তোর দুলাভাইয়ের হাত থেকে। তমাল এগিয়ে এসে ব্যাগগুলো নেয়। এদিকে তৃণা একবার রৌনকের দিকে, একবার বাবা মায়ের দিকে তাকাচ্ছে। রৌনককে দেখে বাসার কেউ অবাক না হয়ে উল্টো স্বাভাবিক আচরণ করছে, কিন্তু সে বিষয়টা কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারছে না। শেষ পর্যন্ত আর না পেরে জিজ্ঞেস করেই ফেললো, 1 মিনিট, তোমরা কি জানতে উনি আসবে? তৈয়বুদ্দিন হালকা হেসে বললেন, জানতাম তো। তৃণা হতভম্ব হয়ে বাবার দিকে তাকালো। জানতে? শবনম বেগম এবার কথাটা ধরলেন। গতকালকে রৌনক আমাদের খোঁজ নিতে কল দিয়েছিল। তখন তোর নানুর শরীর খারাপের কথা বলেছিলাম। বলল অফিসের কাজ শেষ করে এখানে আসবে। আমরা তোকে কিছু বলিনি, ভাবলাম সারপ্রাইজ থাক। তিনি এবার রৌনকের দিকে তাকালো। আপনি আমাকে কিছু বললেন না কেন? রৌনক শান্ত গলায় বলল, বললে আর সারপ্রাইজ থাকতো? তৃণা কিছু বলার ভাষা খুঁজে পেল না। ঠিক তখনই তমাল হেসে উঠে বলল, দুলাভাই, আপনি কিন্তু একদম ঠিক সময়ে এসেছেন। আমরা এখনই খেতে বসেছি। রৌনক মাথা নেড়ে বলল, আসলে খাওয়ার জন্য আসেনি, শুনলাম নানুর শরীর খারাপ, ওনাকে দেখে যাব, আর তৃণাকে নিয়ে একসাথেই ফিরব। কথাটা শুনে তৃণার বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে গেল। সে তো ভেবেছিল রৌনক ব্যস্ত, অথচ এত ব্যস্ততার মধ্যেও সে চলে এসেছে শুধু নানুর খোঁজ নিতে। শবনম বেগম বললেন, আগে হাত মুখ ধুয়ে এসো বাবা, তারপর সবাই মিলে খাওয়া হবে। রৌনক একটু ইতস্তত করে বলল, আসলে আমি কোনো কিন্তু নয়। তৈয়বুদ্দিন মুচকি এসে কথাটা কেটে দিলেন। শ্বশুরবাড়িতে এসে না খেয়ে যাওয়া নিষেধ। সবাই হেসে উঠল। রৌনক হাল ছেড়ে দিয়ে মৃদু হেসে বলল, ঠিক আছে, তাহলে আজ আদেশ মেনে চলতেই হবে। তৃণা চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছিল। অদ্ভুত একটা অনুভূতি ধীরে ধীরে বুকের ভেতর ছড়িয়ে পড়ছে তার। ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে বসেছে। শবনম বেগম একের পর এক পদ তুলে দিচ্ছেন রৌনকের প্লেটে। এই নেও বাবা, একটু ভাত নাও, আর এই মাছটা খেয়ে দেখো, আজ সকালে তোমার শ্বশুর এনেছেন, একদম তাজা। রৌনক বিব্রত হেসে বলল, শাশুড়ি আম্মু, এত দিলেই তো আমি শেষ করতে পারবো না। শেষ না করতে পারলে থাকবে, আগে নাও। তৈয়বুদ্দিন হেসে বললেন, খাওয়ার সময় তোমার শাশুড়ির হাত থেকে রেহাই পাওয়া কঠিন। তৈয়বুদ্দিনের কথায় টেবিল জুড়ে হালকা হাসির রোল পড়ে। তৃণা চুপচাপ খাচ্ছিল, মাঝে মধ্যে আর চোখে রৌনকের দিকে তাকাচ্ছে। লোকটা এতটা পথ জার্নি করে সরাসরি এ বাসায় এসেছে, সেটা বুঝতে একটুও কষ্ট হচ্ছে না। শার্টে এখনও ঘামের দাগ, তবুও মুখে কোনো বিরক্তি নেই। সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছে। তমাল মুখে ভাত তুলে বলল, দুলাভাই অফিস থেকে সরাসরি এসেছেন? হ্যাঁ, তাই তো দেখছি, শার্টটাও এখনও বদলানোর সুযোগ পাননি। রৌনক হালকা হেসে বলল, সময় পাইনি। খবরটা শোনার পর ভাবলাম আগে এখানে আসি। কথাটা শুনে শবনম বেগমের চোখে সন্তুষ্টির ছাপ ফুটে উঠল। তিনি বললেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা। তৈয়বুদ্দিন কিছুক্ষণ রৌনকের দিকে তাকিয়ে থেকে বললেন, চাকরির ব্যস্ততা তো কম না বাবা, তবুও সময় করে এসেছো, ভালো লাগলো। রৌনক বিনীত গলায় উত্তর দিল, ব্যস্ততা তো থাকবেই, কিন্তু নিজের মানুষদের জন্য সময় বের করতেই হয়। তৈয়বুদ্দিন মৃদু হেসে মাথা নাড়লেন। ঠিক কথা, আজকাল সবাই কাজের অজুহাতে আত্মীয় স্বজনের খবর নেওয়াটাই ভুলে যায়। রৌনক শান্ত স্বরে বলল, মানুষের পাশে থাকার সময়টা চলে গেলে পরে আফসোস করেও লাভ হয় না। কথাটা শুনে তৈয়বুদ্দিনের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। আল্লাহ তোমাকে এই মন মানসিকতাটা সবসময় ধরে রাখার তৌফিক দিক, আমিন। ডাইনিং টেবিলে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। তৃণা চুপচাপ বসে সব কিছু দেখছিল। বাবার চোখে রৌনকের প্রতি সন্তুষ্টির ছাপটা তার চোখ এড়ালো না। অকারণেই তার ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি ফুটে উঠল। সবাই খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠল। শবনম বেগম বললেন, চলো বাবা, এবার তোমাকে নানুর কাছে নিয়ে যাই। সকাল থেকে শরীরটা খুব একটা ভালো না।
রৌনক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। চলুন শাশুড়ি আম্মু। করিডোর ধরে সবাই নানুর ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের ভেতর তখন হালকা আলো। নানু আধশোয়া হয়ে চোখ বন্ধ করেছিলেন। দরজার শব্দে ধীরে ধীরে চোখ খুললেন তিনি। শবনম বেগম মৃদু হেসে বললেন, মা দেখো তো কে এসেছে। নানু কষ্ট করে মাথা ঘুরিয়ে তাকাতেই রৌনক এগিয়ে গিয়ে সালাম করল। আসসালামু আলাইকুম নানু। বৃদ্ধা কয়েক সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ম্লান একটা হাসি ফুটে উঠল ঠোঁটে। ওয়ালাইকুম সালাম নাত জামাই। জি নানু, আপনার শরীর খারাপের খবর শুনেই দেখতে এলাম। নানুর চোখে মমতা জেগে উঠল। অনেক দিন পর তোমাকে দেখলাম। রৌনক বিছানার পাশে বসে ধীরে বলল, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। নানু মৃদু হেসে বললেন, আমি বুড়ি মানু। কতদিন আর কথাটা শেষ করতে দিল না রৌনক। এমন কথা আর বলবেন না। আপনার জন্য সবাই দোয়া করছে। নানু কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন। তারপর কাপা হাতে রৌনকের মাথায় আলতো করে হাত রাখলেন। তিনাকে ভালো রেখো। মেয়েটা বাইরে থেকে যতটা শক্ত, ভেতর থেকে ততটাই নরম। কথাটা শুনে তৃণা চুপ করে দাঁড়িয়ে রইল। আর রৌনকও একবার তিনার দিকে তাকিয়ে শান্ত গলায় শুধু বলল, আপনি কোনো চিন্তা করবেন না নানু, ওর দায়িত্ব আমার। কথাটা শুনে নানুর ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি চোখ বুজে ধীরে ধীরে দোয়া করলেন, আল্লাহ তোমাদের দুজনকে সুখে রাখুক। তৃণা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তৃণা নিজের ঘরের দরজাটা আলতো করে ঠেলে ভেতরে ঢুকলো। পেছনেই রৌনক। ঘরে ঢুকেই তৃণা চুলে জড়ানো তোয়ালেটা খুলে ফেলল। ভেজা চুলগুলো কাঁধ বেয়ে নেমে এলো। তোয়ালে দিয়ে ধীরে ধীরে চুল মুছতে মুছতে সে একবার পেছনে তাকালো। রৌনক তখন বারান্দায় দাঁড়িয়ে আছে, দুই হাত রেলিংয়ে রাখা। জানালার গ্রিল ভেদ করে সূর্যের আলো তার সাদা শার্টের ওপর এসে পড়েছে। দূরে রাস্তার দিকে তাকিয়ে সে কিছু ভাবছে। ঘরে বয়ে চলেছে অদ্ভুত এক নীরবতা। তৃণা কয়েক মুহূর্ত ইতস্তত করে শেষে বলল, একটা কথা জিজ্ঞেস করব। রৌনক না ফিরেই বলল, করো। তৃণা তোয়ালেটা হাতে মুঠো করে ধরল। আপনি সত্যি শুধু নানুকে দেখতে এসেছেন? রৌনক কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ড নীরব থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখ গিয়ে থামল তৃণার মুখে। শান্ত স্থির কণ্ঠে বলল, না। তৃণার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। রৌনক এক মুহূর্ত থেমে আবার বলল, তোমাকেও দেখতে ইচ্ছে করছিল। তৃণা নির্বাক হয়ে তাকিয়ে রইল। এত সহজভাবে বলা কয়েকটা শব্দ কেন যেন তার বুকের ভেতর অদ্ভুত একটা আলোড়ন তুলে দিল। চোখাচোখি হতেই সে অস্বস্তিতে দৃষ্টি সরিয়ে জানালার দিকে তাকালো। মুখে কিছু না বললেও ঠোঁটের কোণে অজান্তে একটা হাসি ফুটে উঠল। রৌনক আর কিছু বলল না। ঠিক তখনই রৌনকের ফোনটা হালকা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মাহি ভিডিও কলিং। সে কলটা রিসিভ করতে ওপাশ থেকে চিৎকার ভেসে এলো, ড্যাড, দুপুরে খেয়েছো চ্যাম্প? রিশান গর্ভভরা মুখে বলল, হ্যাঁ সব খেয়েছি। সব খেয়েছো? শুধু একটু সবজি বাকি। ওপাশ থেকে মাহির কণ্ঠ শোনা গেল, মিথ্যে বলছে ভাইয়া, সবজিটাই এখনো খাইনি। রিশান সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, মাহি তুমি বলে দিলে কেন? রৌনক হেসে ফেলল, তাহলে আগে সবজি শেষ করো, তারপর আমার সঙ্গে কথা হবে। রিশান ঠোঁট ফুলিয়ে বলল, আচ্ছা। তৃণা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। তৃণা কোথায় ড্যাডি? তৃণাকে ফোন দাও, কথা বলবো। রৌনক ফোনটা একটু ঘুরিয়ে বলল, তৃণ এদিকে। রিশানের চোখ দুটো চকচক করে উঠল। তৃণ? তৃণা এগিয়ে সে ফোনটা হাতে নিল। বলো রিশো, তুমি কবে আসবা? আর একটু পরেই। আমার জন্য কি আনবা? তৃণা হেসে বলল, তুমি কি চাও? রিশান একটু ভেবে বলল, চকলেট। শুধু চকলেট? আর আইসক্রিম? ঠিক আছে, তবে আগে সবজি শেষ করতে হবে। রিশান মাথা নেড়ে রাজি হয়ে গেল। ওকে। কিছুক্ষণ আরও কথা বলে তৃণা ফোনটা আবার রৌনকের হাতে দিল। বাকি কথা শেষ করে রৌনক কল কেটে দেয়। কলটা কাটতেই ঘরটা আবার শান্ত হয়ে গেল। রৌনক ফোনটা পকেটে রেখে পাশের খাটে এক পাশে এসে বসলো। তৃণা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। ধীরে ধীরে চিরুনিটা তুলে ভেজা চুলগুলো আঁচড়াতে শুরু করলো। আয়নায় নিজের চেহারার চেয়ে বারবার পেছনের প্রতিচ্ছবিটাই চোখে পড়ছে। রৌনক খাটের একপাশে চুপচাপ বসে আছে। সারাদিনের ক্লান্তি মুখে স্পষ্ট। চিরুনির টানে ভেজা চুলগুলো ধীরে ধীরে গুছিয়ে আসছে। ঘরের ভেতর শুধু চিরুনির মৃদু শব্দ আর জানালা দিয়ে ঢুকে পড়া রুদ্র। কেউ কোনো কথা বলল না। তবুও নীরবতা অস্বস্তিকর লাগছিল না, বরং মনে হচ্ছিল অনেক দিনের অচেনা দূরত্বের জায়গায় ধীরে ধীরে এক ধরনের স্বাভাবিকতার জায়গা করে নিচ্ছে। টিনা আয়নায় এক ঝলক তাকাতেই রৌনকের সাথে চোখাচোখি হয়। দুজনে প্রায় একই সঙ্গে চোখ সরিয়ে নিল। টিনা আবার চুল আঁচড়াতে লাগলো।
ভেজা চুলগুলো কাঁধের উপর এনে ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে। ড্রেসিং টেবিলের ওপর রাখা ছোট্ট একটা ক্লিপ হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুলের একপাশে আটকে দিল। ঠিক তখনই ড্রেসিং টেবিলের উপরে রাখা ফোনটা হঠাৎ কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আননোন নাম্বার। তৃণা এক ঝলক স্ক্রিনের দিকে তাকাতেই ভ্রু সামান্য কুঁচকে গেল। কয়েক সেকেন্ড ফোনটা বাজতে দিল। তার মনে হলো নির্ঘাত সেই অচেনা বদমাশ লোকটা কল দিয়েছে। লোকটা এর পূর্বে যতগুলো নাম্বার থেকে কল দিয়েছিল সবগুলো তৃণা ব্লক করে রেখেছে। বিগত এক সপ্তাহ কোনো কল আসেনি। তবে আজ কেন? প্রশ্নের উত্তর তার জানা নেই। ভাবনা হতে বেরিয়ে তারপর ফোনটা হাতে তুলে একবার আয়নায় চোখ রাখল। আয়নার প্রতিচ্ছবিতে রৌনকে স্থির দৃষ্টিতে বসে থাকতে দেখে কোনো কথা না বলেই কলটা কেটে নম্বরটি ব্লক দিল। এরপর ফোনটা আবার আগের জায়গায় রেখে চুল আঁচড়াতে লাগলো, যেন কিছুই হয়নি। খাটে বসে থাকা রৌনকের চোখ থেকে দৃশ্যটা এড়িয়ে গেল না। সে শুধু একবার ফোনটার দিকে তাকালো, তারপর আবার দৃষ্টি সরিয়ে নিল। কিছু জিজ্ঞেস করলো না। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। শিকদার ভিলার সামনে এসে গাড়িটা থামতেই দারোয়ান এগিয়ে এসে গেট খুলে দিল। বাড়ির প্রধান দরজা পেরিয়ে তৃণা ভেতরে ঢুকতে রিশান দৌড়ে বেরিয়ে এলো। তৃণ এসেছে। সে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, সোজা দৌড়ে এসে তৃণার গলায় ঝাঁপিয়ে পড়ল। তৃণা হেসে তাকে জড়িয়ে ধরল। আমার চকলেট। তৃণা ব্যাগ থেকে কিছু চকলেট বের করে ওর হাতে দিল। এই নাও। চকলেটটা হাতে পেয়ে রিশানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। একটু দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল রৌনক। অজান্তেই তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। রাতের খাবার শেষ হতে হতে প্রায় 11:30 বাজে। মাহি রিশানের হাত ধরে রুমের দিকে নিয়ে যাচ্ছিল। হঠাৎই রিশান হাতটা ছাড়িয়ে দৌড়ে রৌনক আর তিনার রুমে ঢুকে গেল। টিনা তখন আলমারির সামনে দাঁড়িয়ে কাপড় গোছাচ্ছিল। রিশান গিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। তৃণ, আমি আজ তোমার কাছে ঘুমাবো। তৃণা মুচকি হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিল। ঠিক তখনই মাহি হাঁপাতে হাঁপাতে রুমে ঢুকলো। এই তো, আমি জানতাম তুই এখানেই পালাবি। রিশানের দিকে হাত বাড়িয়ে বলল, চলো এবার নিজের রুমে। রিশান সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না না মানে? চলো, আমি আজ তৃণের কাছেই ঘুমাবো। মাহি অসহায়ের মতো তৃণার দিকে তাকালো। তৃণা মৃদু হেসে বলল, থাক না, আজ আমার কাছেই থাকুক। রোজই তো তোর সাথে ঘুমায়, আজকে আমার সাথে ঘুমাক। রিশান এবার আরও শক্ত করে তৃণাকে জড়িয়ে ধরল। আমি যাব না। তৃণা হেসে মাহির দিকে তাকালো। থাক, আজ থাকুক, তুই গিয়ে শুয়ে পড়। মাহি কয়েক সেকেন্ড দুজনের দিকে তাকিয়ে থেকে হাল ছেড়ে দিল। আচ্ছা। মাহি মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে গেল। রিশান খুশিতে লাফিয়ে উঠে বিছানায় চড়ে বসলো। আজকে কিন্তু তৃণ গল্প বলবে। তৃণা হেসে বলল, গল্প শুনতে শুনতেই তো ঘুমিয়ে পড়ো। না, আজকে পুরো শুনবো। রৌনক আলমারির সামনে দাঁড়িয়ে শার্ট বদলে নিল। তারপর রিডিং টেবিলের চেয়ারটা টেনে বসে ল্যাপটপ খুলল। স্ক্রিনের আলোয় তার মুখটা স্পষ্ট হয়ে উঠল। আঙুলগুলো দ্রুত কিবোর্ড চলতে শুরু করলো। এদিকে তিনা রিশানের জুতা খুলে দিয়ে তাকে বিছানায় আরাম করে শুয়ে দিল। চোখ বন্ধ করো। গল্প? আগে চোখ বন্ধ। রিশান বাধ্য ছেলের মতো চোখ বন্ধ করলো। তিনা ওর চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। 2-1 মিনিটের মধ্যেই ছেলেটার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে এলো। ঘুমিয়ে পড়েছে। তিনা আস্তে করে ওর গায়ে পাতলা একটা চাদর টেনে দিল। ঠিক তখনই ড্রেসিং টেবিলের উপর রাখা ফোনটা আবার কেঁপে উঠল। নতুন আরেকটা আননোন নাম্বার। তৃণা উঠে এসে স্ক্রিনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর কোনো ভাবান্তর না এনে ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। রিডিং টেবিলে বসে থাকা রৌনকের চোখ একবার ফোনের স্ক্রিনে গিয়ে থেমেছিল। সে কিছু বলল না, আবার ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করতে লাগলো। তিনাও যেন কিছুই ঘটেনি এমন ভাব করে রিশানের পাশে এসে বসে রইল। রিশান পুরোপুরি ঘুমিয়ে পড়েছে। তৃণা ধীরে ধীরে উঠে বিছানার পাশে রাখা ল্যাম্পটা জ্বালিয়ে মূল লাইটটা বন্ধ করে দিল। ঘরটা হালকা হলুদ আলোয় নরম হয়ে উঠল। রৌনক এখনও ল্যাপটপে চোখ রেখে কাজ করছে। তিনি একবার ওর দিকে তাকিয়ে বলল, এখনও কাজ করছেন? রৌনক স্ক্রিন থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, একটা রিপোর্ট শেষ করতে হবে, আর 10-15 মিনিট লাগবে। তিনি আর কিছু বলল না। বিছানায় একপাশে বসে একটা বই হাতে নিল। কয়েক পৃষ্ঠা উল্টেও পড়ায় মন বসল না। অজান্তেই দৃষ্টি চলে গেল রিডিং টেবিলের দিকে। লোকটা এক মনে কাজ করছে। ঠিক তখনই সাইড ডয়ারের উপর রাখা তিনার ফোনটার স্ক্রিন আবার একবার জ্বলে উঠল। একই আননোন নাম্বার। এবার আর রিং হওয়ার সুযোগই পেল না। তিনা দ্রুত ফোনটা হাতে নিয়ে কলটা কেটে নাম্বার ব্লক দিল। এতগুলো নাম্বার ব্লক দেওয়ার পরও নতুন নতুন নাম্বার থেকে তার ফোনে কল আসে। রৌনক এবার ধীরে ধীরে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তিনার দিকে তাকালো। তিনাও সেটা টের পেল।
দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য মিলল। টিনা ভেবেছিল রৌনক প্রশ্ন করবে, তবে সে কিছু জিজ্ঞেস করলো না, শুধু শান্তভাবে আবার ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করতে শুরু করলো। কাজ শেষ করতে করতে কখন যে 1.5 ঘন্টা কেটে গেছে রৌনক নিজেও খেয়াল করেনি। রিডিং টেবিলের সামনে বসে ল্যাপটপে কাজ করছিল রৌনক। একসময় স্ক্রিনটা বন্ধ করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঘড়ির কাঁটা তখন প্রায় রাত 1টা ছুঁই ছুঁই। বিছানার দিকে তাকাতেই তার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। রিশান ঘুমের মধ্যেই নড়াচড়া করতে করতে প্রায় বিছানার একেবারে কিনারায় চলে এসেছে। পাশে গভীর ঘুমে আচ্ছন্ন তৃণা। রৌনক এগিয়ে গিয়ে খুব সাবধানে রিশানকে দুহাতে তুলে আবার মাঝখানে শুইয়ে দিল। গায়ে সরে যাওয়া চাদরটা ঠিক করে দিল। তারপর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ চলে গেল তৃণার দিকে। ঘুমন্ত মুখটা অদ্ভুত শান্ত। এলোমেলো চুলে কয়েকটা গোছা কপালের উপর ছড়িয়ে আছে। দিনের সব ক্লান্তি যেন ঘুমের ভিতর মিলিয়ে গেছে। রৌনক অজান্তেই কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বিছানায় উঠে প্রথমে রিশানের পাশেই শুয়ে পড়ল। একবার তৃণার দিকে তাকালো। তারপর হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্পটা নিভিয়ে দিল। ঘরটা অন্ধকারে ডুবে গেল। কয়েক মুহূর্ত পর সে রিশানের পাশ থেকে উঠে ধীরে ধীরে সরে এসে তৃণার পাশেই শুয়ে পড়ল। চোখ বুঝলেও ঘুম এলো না। স্থির হয়ে শুয়ে রইল। কিছুক্ষণ পর তৃণা আলতো করে পাশ ফিরল। তারপর ঘুমের ভান করেই ধীরে ধীরে রৌনকের দিকে সরে এলো। একসময় নিজের এক হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরল। রৌনক হালকা চমকে চোখ খুলল। আবছা আলোতে তৃণার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। ইচ্ছে করলেই হাতটা সরিয়ে দিতে পারত, কিন্তু সরালো না। বরং আলতো করে তৃণার হাতের উপর নিজের হাতটা রেখে দিল। তৃণার ঠোঁটের কোণে নিঃশব্দে ফুটে উঠল এক ফোঁটা মুচকি হাসি।